শ্রেয়া ব্যথায় ডালাটা ছেড়ে কোমর ঢলে উদ্যত হয়। তখনই লম্বা বলিষ্ঠ একটা হাত ওর পেছন থেকে ডালাটা টেনে ধরে। উপলব্ধি করে শ্রেয়া ওর পিঠে ঠেকে গেছে একদম মানুষটার শক্তপোক্ত প্রশস্ত বক্ষে। কারোর বহুবাদনে আবদ্ধ হয়ে পড়ছে ও। তপ্ত কারো নিঃশ্বাসের আলিঙ্গনে সম্রঙ্গ ঘাড় ঝুলে। স্পর্শ নিঃশ্বাসের সবটাই যেন চেনা। মানুষটার গা থেকে মন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসারন্দে প্রবেশ করছে। অতি সম্পূর্ণে শ্বাস নেয় ও মুহূর্তে শুরু হয় অন্তঃকরণের অনুভূতিদের বিচরণ। শ্রেয়া মাথা ঘুরিয়ে দেখতে চাইলেও পারে না। ব্যক্তিটা আরো সন্নিকটে চলে আসে। তারপর হাত দিয়ে পেয়ারা দুটো ডালা হতে মুক্ত করে ছেড়ে দেয়। নিমিষেই দেহটা শ্রেয়ার পিঠের সঙ্গে আরো একটুখানি মিশে শ্রবণ গ্রন্থি ফিসফিস করে পড়ে। বাঁকা অনাবৃত কোমরটা যদি আমি বাদে অন্য কেউ দেখে ফেলতো, এমন করে স্বামীর হক মেরে দিবে, একটু সাবধানে থাকা যায় না? বোকাশোকা গাদি বউ নিয়ে তো আর জ্বালায় পড়লাম। তাজ্জব বনে গেল শ্রেয়া। পা দুটো ভুতুড়ে অনড়ে কাঁপছে না একটু। ঘাড় বাঁকিয়ে চাইলেও না পর্যন্ত। ইচ্ছেমতো লজ্জা শরমে অন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গেছে। সূর্য এখন আর ওর গায়ের সাথে মিশে সহ্য শক্তির শূন্য কোঠায় চলে এসছে শ্রেয়ার। দেহের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলতে মন স্পৃহা জাগছে। স্পষ্টত শুনতে পাচ্ছে রণঢাকের আওয়াজ। কি সুন্দর বাজছে ভিতরে। প্রিয় মানুষটার নিকটে কত অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কাজ করে এই মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম ও। কখনো এতটা কাছে আসা হয়নি। সাক্ষাৎ হওয়ার পর থেকেই কতক্ষণই দূরত্ব ঘুচিয়ে নিচ থেকে স্বইচ্ছায় সূর্য মিশেনি ওর কাছাকাছি এসে। পরম আনন্দে মুখের সহানুভূতি সংমিশ্রণে অন্তরে অনাবিল শান্তির সমীকরণ বয়ে যাচ্ছে বাধাবিহীন। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী লাভ করল না। সূর্য সরে গিয়ে বলল, এদিকে ফিরো। শীঘ্রই ঘুরে দাঁড়ালো শ্রেয়া কোনো প্রকার ভনিতা না করে। সূর্য কপাল কুঁচকে চিরচারিত কণ্ঠে জিজ্ঞেস করল, বাহিরে এসছো কার সাথে? আমার সাথে ভাইয়া এসেছে। পিছন থেকে বলে উঠল আয়ুষী। পাশে মালিক কাকা দাঁড়িয়ে। তার হাতে বড় লম্বা একটা বাঁশ। সূর্য হাতের পেয়ারা দুটো শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। শ্রেয়া কাপা কাপা হাতে নিয়ে নেয় সেগুলো। সূর্য মালিক কাকার কাছ থেকে বাঁশটা নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনি যান কাকা। তারপর নিজেই পেয়ারা পাড়টা শুরু করে। আকস্মিক একটি টান পড়তে ভুরু উঁচিয়ে বলল আয়ুষের উদ্দেশ্যে, অনুমতি নিয়েছিস তোরা এই গাছের পেয়ারা ছোঁয়ার? আয়ুষীরা আমতা আমতা করে বলে, বড় আব্বু একবার বলেছে আমরা চাইলেই খেতে পারবো। তুমি তো পেয়ারা পছন্দ করো না, তাই নিউজটা তোমার কান পর্যন্ত পৌঁছায়নি। এত সহজে বাবা তোদের খাওয়ার অনুমতি গ্রান্টেড করে দিল? দিতেই পারে। যার অতি মূল্যবান রেখে যাওয়া জিনিসগুলো আগলে রাখার বদলে শুয়ে ফেলে দিয়েছেন এই সামান্য পেয়ারা গাছ আর কি। সিয়ারা খেয়াল করলো সূর্যর কণ্ঠে তাচ্ছিল্য উপহাস। একটা পেয়ারা গাছের পেছনে এত রহস্য। এটা কি নুরুল চৌধুরীর খুব প্রিয়? হতেই পারে। নতুবা সকলের অমনে ঘুরে ঘুরে দেখে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলছে। সূর্য আরো 3টে পেয়ারা আয়ুষের হাতে ধরিয়ে দিয়ে হাত লেগে থাকা ময়লাটা ঝেড়ে নেয়। তারপরে হনহন করে ঢুকেছে সৌন্দর্য ভরপুর 2 তলা বাড়ির ভেতরে। স্তম্ভিত হয়ে স্থবির অনিমেষ নেত্রে চেয়ে থাকে শ্রেয়া মানুষটার যাওয়ার অব্দি। ও বুঝে পায় না এমন কেন এই লোকটার লেকচারার। মুখের আদরের পরিবর্তন ঘটে ক্ষণে ক্ষণে। এই মেঘ, এই বৃষ্টি, আবার কখনো পড়া তপ্ত রোদ্দুর। পিউ আশ্রম থেকে বের হয়ে দেখে আয়ুষ একমনে টেবিলের সামনে বসে খাতায় কি একটা জাহরি চক্ষে চেক করছে। হয়তো ভার্সিটির কোনো জরুরি কাগজপত্র হবে। খুব বেশি দিন ছুটি পায়নি সে। 2 দিন বাদে আবারও নিয়মিত ক্লাস করাতে যেতে হবে। উঁচানো গলায় ডাকল পিউ, চার চোখ লেকচারার, বাহিরে যাব আমি। যাও। সিধে সাদা সোজা যাব আয়ুষের দৃষ্টি টেবিলের উপর বিছানায় রাখা কাগজে মগ্ন। পিউ ধীর পায়ে এগিয়ে গিয়ে স্থির হলো। মুখে লজ্জা মাখায় আওড়ালো, একা একা যেতে পারবো না, কেমন লজ্জা লাগে। তুমি দিয়ে এসো না। নিমিষে ফিক করে হেসে দিল আয়ুষ। ঠোঁটে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলল, গতরাতে কোথায় ছিল এই লজ্জা? তুমি যদি পারতে আমাকে রক্তাক্ত করেই দম নিতে, কিন্তু আমার শক্তির কাছে পরাজিত হয়ে গেল। কথাগুলো শুনে পিউ স্তব্ধ। কারের কাছে তবলা বাজাচ্ছে যেন। জিদি করে উঠছে সমস্ত কায়া। আঁচল দিয়ে মুখ লুকিয়ে বলে, নির্লজ্জ। সাথে সাথে আয়ুষের কণ্ঠে নির্লিপ্ততা। অনলি ফর ইউ। পরক্ষণে মুখের আকৃতি বদল হয়। কণ্ঠের জড়তা নিয়ে বলে ওঠে, একটা প্রশ্ন করব প্রিয়? হ্যাঁ করো। সম্মতি পেয়ে আয়ুষের নিঃসংকোচ বাক্য, বড় আব্বুর কথায় শ্রেয়া কষ্ট পেয়েছে। ওর সাথে একটু বেশি বেশি থেকো। মেয়েটা তোমার উপর ভরসা করে খুব। ভাইয়ের ব্যাপারটা বুঝতে পারছি না। শ্রেয়ার হয়ে যখন কথা বলল, বেশ ভালো লেগেছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছে মেয়েটাকে অত্যন্ত ভালোবাসে সে। কিন্তু
এত সহজে সবকিছু ভুলে আপন করার পাত্র না তুর্য ভাই। প্রিয় অত ভাবল না, বিলম্ব না করে উত্তেজিত সুরেই বলল, আরে তুমি জানো না, স্যার একদম আপন করে নিয়েছে শ্রেয়কে। আমি তো প্রমাণও দেখেছি। অযথা চিন্তা করো না। আয়ুষের ভুরুযুগ ললাট স্পর্শ করে প্রমাণ। চেহারা রক্তিম আবার ফুটে ওঠে প্রিয়র, চোখ জোড়া নত হয়, আবার কোন ঈর্ষৎ স্মিত হাসি। ওই তুমি যেটা আমাকে দিয়েছ, আমি সেটা শ্রেয়ার গলার নিচে দেখেছি। নিমেষে আয়ুষ সজোরে বুকে জড়িয়ে নিল, সম্মুখে নত মস্তিষ্কে দাঁড়ানো প্রিয় নরম দেহখানি। প্রিয় প্রচন্ড বিস্মিত হলো, ধকধক করে কেঁপে উঠল, নিয়ন্ত্রণ হারা হয়ে পড়ে ওর হৃদযন্ত্র। পিঠে হাতের বাঁধন দৃঢ় হতে অত্যাধিক দৃঢ় হয়, হয়তো আয়ুষকে বুকের মধ্যে ঢুকিয়ে ফেলতে চাইছে। হাত দুটো বাড়িয়ে পিউ চেষ্টা করলো আয়ুষের সুঠাম শরীরের যেন নিজের হাত দুটো বন্দি করার। শ্রেয়ার ব্যাপারটা এমন খোলাখুলি করে বলা উচিত হয়নি পিউ বুঝতে পারলো। শত হোক সহজে শুকায় না। ও ভালো করে চেনে আয়ুষকে। উপর থেকে শক্ত খোলাসা আবৃত্তির আর নরম মনটা অনায়াসে কোনো কষ্ট ভুলতে পারে না। তাই এগুলোকে ভালোবাসে না এমনটা নয়। খ্রিস্টান সবারই থাকে, খুব কম মানুষ যারা কঠোর হৃদয়ের, তারাই পারে সে খ্রিস্টান ফেলে এগিয়ে যাবার। আবার অনেকে এগিয়ে যায় ঠিকই, কিন্তু মনের কোণে থেকে যায় না পাওয়ার অতৃপ্ত বিষাদ বেদনা। আয়ুষ ওকে বাহুতে বন্দি রেখে আনন্দিত গলায় বলে, এবার আর কোনো চিন্তা থাকলো না আমাদের। ভালো থাকুক মেয়েটা। পিউকে নিচে না পেয়ে একটা পেয়ারা হাতে রেখে বাকিগুলো আয়ুষকে দিয়ে চলে যায় শ্রেয়া। বলল, প্রিয়কেও দিও। আয়ুষী বিরুদ্ধে এসে জিজ্ঞেস করলো। তুমি প্রিয় ভাবিকে অনেক ভালোবাসো, তাই না ভাবি? শ্রেয়া নিশ্চুপ, স্তব্ধ, মস্তিষ্ক খাটিয়ে চিন্তা করলো কতক্ষণ। কয়েক সেকেন্ড ঠিক উত্তর মিলল না। মিহি কণ্ঠস্বর ওর। তোমাকে ঠিক কতটুকু ভালোবাসি পরিমাপ করা মুশকিল, কারণ আমার এতটুকু আশা অবধি ওর অনেক অবদান। ভালোবাসি বললে শব্দটা কম হয়ে যাবে আয়ুষী। প্রিয় আমার প্রিয় একজন মানুষ। আমার প্রিয়র তালিকায় চাইলেই কেউ যোগ হতে পারে না। মানুষগুলোর দেওয়া ভালোবাসা যত্নগুলোই তাদের আমার প্রিয় নামক তালিকায় যুক্ত করে। আপাতত শুধু দুটো মানুষই হতে পেরেছে। সেই দুজনের আরেকজন ভাইয়া? আয়ুষের প্রশ্নে শ্রেয়া নিরুত্তর। বাধ্য হয়ে ও ফের প্রশ্ন করলো। ঠোঁট দুটো নড়ে উঠল শ্রেয়ার। অন্তরক্ষীণ স্বরে বলল, তৎক্ষণাৎ দুইজন কর্ণগোচর হয় কারোর গভীর তেজিস্বর। হকচকে যায় শ্রেয়া। উপর দিকে তাকাতে দেখে তুর্য সিঁড়ির কাছ দিয়ে আছে, চোখ মুখ কুচকানো, ঠোঁট ফিসলে আসি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল শ্রেয়া। তুর্য শুনে ফেলেনি তো? ও সরাসরি ভালোবাসি বলেনি কখনো, বলতেও পারবে না। ভয় করে যদি তুর্য ফিরিয়ে দেয়, এমনি প্রকাশ না করে সুদূরে ঠেলে দিয়েছে। এছাড়া শুনলে ওকে কথার মাধ্যমে ব্যবহার করে নাস্তারাবোধ করে ছাড়বে। তুর্য লাহু স্বরে ডাকলো পুনর্বার, উপরে আসে প্রেয়সী। সোফায় ফাতেমা চৌধুরী তিহা বসেছিল। ওনাদের কানে পৌঁছালো কণ্ঠস্বর। তৎক্ষণাৎ মুখ বাঁকিয়ে ফাতেমা বিড়বিড় করলেন, তাতে দাঁত চেপে, কালা জাদু জানে এই মাইয়া, জামাই বশ করার। তিহা নরম স্বরে কণ্ঠে বললেন। তুর্য শুনলে রেগে যাবে আম্মা। ফাতেমা চৌধুরীর চোখ রাঙিয়ে গিয়ে কিছু বলতে চাইলে তিহা সোফা ছেড়ে উঠে গেল। এগিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়ানো শ্রেয়ার কাঁধে হাত রেখে বলল, যাও। মাথা নাড়ে সিঁড়ি প্রত্যেকটা ধাপ অতিক্রম করে শ্রেয়া। তুর্য কাছাকাছি না। স্থির হতে না হতেই হাতের কবজি চাপ প্রয়োগ করে ক্রমে নিয়ে আসে তুর্য। টেনে খাটে বসাই। দরজা লক করে এসে বলল শ্রেয়ার পাশে। তাহলে প্রকার দুখুর শ্রেয়া মুখভঙ্গিতে পুরোপুরি বুঝার আগে তুর্য হাত বাড়িয়ে হ্যাকচা টানে বক্ষে এনে ফেলল ওর কোমল দেহটা। ঘাড়ে মুখ গুজে নিল সঙ্গে সঙ্গে। গভীরভাবে ডুবিয়ে দেয় রুক্ষ শুকনো অষ্টধয়। অষ্টযুগলের উত্তম ছোঁয়ার শীতল স্রোত নেমে গেল শ্রেয়ার শির দ্বারা বেয়ে। শিরা উপশিরা প্রবল অস্থিরতা ছড়িয়ে পড়ছে। সইতে না পেরে হাতের আজলা মুঠো ভর্তি করে নিল তুর্যর কয়েক বছর। খামচে ধরল কঠিনভাবে। বাইরে থেকে আসার সময় দেখলাম একটা ছেলে একটা মেয়ের হাতে, হয়তো ছেলেটা গার্লফ্রেন্ড হবে। মেয়েটা অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরবার পর ছেলেটা মুখের ভঙ্গি দেখে মনে হলো বিষয়টা খুব তৃপ্তিদায়ক। এই মুহূর্তে মনে পড়ে আমার তো একটা বউ আছে, বইয়ের উপর এক্সপেরিমেন্ট করে দেখতে হবে। তাই তোমাকে বুকে টেনে নিলাম। আর আগে তুমি সুযোগ বুঝে আমার চুল ছিঁড়ে ফেলছো। বিন্দুমাত্র স্পর্শ এত উত্তেজিত হলে চলবে? দুপুরে গোসলটা দেওয়ার কিন্তু এখনো বাকি। তবে কি শুরু করব? গাঢ় ফিসলে স্বরে উচ্চারিত অক্ষরগুলো অনায়াসে শ্রেয়ার শ্রবণ গ্রন্থি হতে উত্তপ্ত করে তোলে। হৃদযত থমকে যায় ক্ষণিকের নিবৃত্তে। হাতের কার্পুট ঢিলে করে সরিয়ে আনে ঝটপট, মুক্ত করে দেয় তুর্যের চুলগুলো। কি ভেবেছিল কি হলো? লজ্জায় আকৃম হয়ে উঠল শুভ্র মুখখানা। এক মুহূর্তের জন্য ভেবেছিল তুর্য ওর আপন করে নিবে, কিন্তু আশার প্রতিফলন হলো না। উল্টো একটা অস্বস্তি লজ্জায় ডুব দিয়ে দিল ওকে। অন্তর
অভ্যন্তর অস্থিরতায় ভরিয়ে দিল। দুই হাত ছাড়িয়ে রাখলো দুই পাশে। তুর্য তখনও মুখটা শ্রেয়ার কর্ণ করে অভিব্যক্তি রেখে গরম নিঃশ্বাসে বিমোচন করে চলেছে। তার খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়ায় কেঁপে উঠছে শ্রেয়ার কণ্ঠনালী, অন্তরস্থল। অবশেষে বারংবার চক্ষু মুছে আসছে। একটা সময় আবিষ্কার করে তুর্য বাঁধনহীন হাত সরিয়ে দিয়েছে ওর দেহটা, কিন্তু মন যেন লেপটে গেছে মানুষটার প্রশস্ত শক্তভক্ত বুকে। এত শান্তি সুখ শ্রেয়া কখনো পায়নি, কখনো না। তুর্য ভুরু যুগল উঁচিয়ে চাইলেও চোখ বুঝে থরথর করে কাছে থাকা শ্রেয়ার পারে। বৃদ্ধাঙ্গুল কাছে নিয়ে তুড়ি মেরে ভেঙে দিল শ্রেয়ার ধ্যান, মগ্নতা ভাবনার দেওয়াল। চট করে নেত্রদয় মেলে সবার দিকে তাকায়ও। তুর্য দাঁড়িয়ে তুখুর দৃষ্টিতে চেয়ে আছে ওর দিকে, স্থির নিষ্পলক চক্ষু দৃষ্টি। অস্বস্তি বিছানায় ছাড়তে নিলে শোনা গেল অতি পরিচিত চিরচরিত কণ্ঠস্বর, আমি কিন্তু প্রেম মিশিয়ে বুকে টাননি, জাস্ট এক্সপেরিমেন্ট ছিল। শ্রেয়া বিছানায় ছেড়ে অন্যদিকে মুখ করে দাঁড়ালো। বাক্যটা ধারালো ছুরির নাই গিয়ে বাঁধল ওর কোমল হৃদয়। মলিন নিষ্ঠুকন স্বরে জলতা ছাড়াই প্রশ্ন করে উত্তর দেয়। জানি স্যার। তখনই তুর্যর পাল্টা প্রশ্ন, আর কি কি জানো তুমি? আপনি যা যা বলেছেন এই সবই জানি। শ্রেয়া নিঃসংকোচ জবাব দিতেই তুর্য ওষ্ঠ কার্নিশ হাসি দেখা মিলল। শ্রেয়া তীররেখা নজরে রেখে তা বাঁকা রহস্যময় সে হাসি। পরিস্থিতির পাল্টাপাল্টির জন্য জায়গা ত্যাগ করলেন। ভালো হবে ভেবে পা বাড়ায় ও বারান্দার দিকে এসে তুর্য ওর হাতটা ধরে আটকে দিল, বাড়িয়ে দিল শ্বাস প্রশ্বাসের গতিবিধি। সোফায় বসিয়ে দিয়ে নিজের খাটে বসে বালিশে হেলান দিয়ে বিমূঢ়তায় বাঁকা হয়ে যায় শ্রেয়া। কি হলো আকস্মিক? ওকে বসালো সোফায়, নিজে বসলো গিয়ে খাটে। কেন হঠাৎ এত কারণটা কি? আবারও চেয়ে আছে নির্বিকার চোখে। নিশ্চুপ নীরবে থাকতে আছে পারল না ও বেশিক্ষণ। মৃদু ঋণী কণ্ঠে প্রশ্ন জুড়ে দিল, আপনি কি কিছু বলবেন? তোর দায়সারা জবাব, না। বলবে তুমি? আমি? অবাক হলো শ্রেয়া। জিজ্ঞেস করলো বিস্মিত স্বরে। বেজায় বিরক্ত তুর্য চোয়াল শক্ত করে কয়েক পলক চেয়ে বলে ওঠে, তুমি সকালে বললে কি বলতে চাও? দুপুরে শুনবো বলেছিলাম। সো নাও স্টার্ট। সময় শুধু 4 মিনিট। দোনামোনা করছে শ্রেয়া। তুর্য কথাটা মনে করি না দিতে ওর বুকে দুঃখানি বেড়ে গেল। সকালে বর্ণগুলো সাজিয়ে সাজিয়ে করে রেখেছিল তুর্যকে বলার জন্য, কিন্তু তার আর কিংবিমুর পূর্ব কার্যকলাপ সেই শব্দাংশ অক্ষর অনিব্যস্ত করে দেয়। অন্তর কারণে সৃষ্টি হয় তোলপাড়, কিন্তু কথার বলা যায় অত্যাধিক জরুরি। অপর মানুষটাই যে ভাবুক, সাজায় না কেন, নিজের দিক থেকে একবার হলেও সাফাই গাওয়া উচিত। কারণ এক পক্ষের চিন্তাভাবনা মানুষের ধারণা আরো শক্তিশালী করে তোলে, কিন্তু দুই পক্ষের কথা ভাবনা বিবেচনা করলে ধারণায় যেত ভুল থাকুক তা বিলীন হয়ে যায়। তাই তারপর অপর মানুষটা ভুল বুঝুক কিংবা সঠিক, তবুও নিজের তফাৎ হতে একটাবার মনে জামাই তো নিজের ব্যক্ত করা প্রয়োজনীয়। শ্রেয়া উসখুস করে নিজেকে সামলে নিয়ে হলো, তারই মধ্যে কাটিয়ে দিতেই দুপুর 2 মিনিট। দৃষ্টি মেলাতেই নিস্তব্ধ রেখে কণ্ঠনালী দৃঢ়তা টানল, স্যার, আপনি আমার ব্যাপারে সবটাই জানেন, অতীত বর্তমান সব। তবু আমি একবার আমার মুখে আমার অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। অতীতটা ভালো ছিল না। আমরা যেই ভাড়াটে বাসাটায় থাকতাম সেটা ছিল প্রায় বস্তির কাছাকাছি। আব্বুর অসুস্থতার পরপরই আর্থিক সমস্যাজনিত কারণে আম্মু এরকম একটা বাসায় ওঠে। নানুর বাড়ি, খালার বাড়িতে সবার সাথে যোগাযোগ করে আম্মু, কিন্তু কেউ আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসেনি। কখনো কোনো আত্মীয়দের মুখ আমি দেখিনি। জন্মের পর যখন বুঝ হলো তখন থেকেই জানি আপন বলতে আম্মু আর আব্বু, কিন্তু আব্বু ছিল পাগল। বাহিরে খেলতে গেলে কেউ আমার সাথে খেলতো না। বস্তির ছেলেমেয়ে পর্যন্ত আমাকে ব্যঙ্গ করে বলতো আমি নাকি নোংরা, কারণ আমার বাবা পাগল। ওদের মা বাবারা আমার সামনে আম্মুর সামনে বলতো পাগলের মেয়ের সাথে মিশবি না, পরে কিছু হলে ওর পাগল বাপ এসে আমাদের মারবে। একা একটা সময় কাটাতাম। আম্মুকে দেখতাম লুকিয়ে লুকিয়ে কাঁদে। কখনো কখনো আম্মুর সেই কান্না চিৎকারে পরিণত হতো। বাসাটা ভালো না হলেও ভাড়া ছিল অনেক। আম্মু মানুষের বাসায় কাজ করে সেই ভাড়া মেটাতো। আব্বুকে একটা ভালো ডাক্তার দেখাতে পারত না টাকার অভাবে। জীবনের জটিল পরিস্থিতি আমাকে 7 বছর বয়সে কেমন বড় করে দিল। ওই বয়সেই আমি কত সুন্দর ও নিখুঁতভাবে অনুভব করতে পারতাম আম্মুর কষ্ট, আব্বুর বেদনা। মাথায় হাত চেপে কত চিৎকার চেঁচামেচি করত আব্বু। বন্ধ রুম থেকে বাহিরে আসার জন্য ছটপট করত।
এমনও দিন গিয়েছে আম্মু খাবার দিতে গেলে তার গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করে আব্বু, অথচ আম্মু আমাকে রূপকথার গল্পের মতন তাদের প্রেম কাহিনী শোনাতো, বলতো জানিস শ্রেয়সী, তোর আব্বুর মতো পুরুষ আমি দুটো দেখিনি, এত ভালোবেসেছে লোকটা, সেই ভালোবাসার টানে না এসে পারলাম না। আমি তখন মন খারাপ করে বলতাম আম্মু, আব্বু তো ভালো না, তোমাকে মারতে চায়। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল তো, তাই সঠিক ভালো মন্দ বুঝে না মা। চিকিৎসার জন্য অনেকের কাছেই সাহায্য চায় আম্মু, কেউ করেনি, কারণ সবাই জানে বড় ধরনের টাকার পরিমাণ শোধ করা আম্মুর পক্ষে সম্ভব না। শ্রেয়ার কণ্ঠনালী ভিজে গেছে, অশ্রুসিক্ত আঁখি হয়। থেমে না থেকে কান্নার দলা পাকানো কণ্ঠে বলতে থাকে, যেদিন আব্বু আম্মুকে খুন করে তার নিথর রক্তাক্ত দেহটা ফেলে রাখে, সেটা শুধু আমি দেখি। চোখগুলো মেলে স্পষ্ট তাকিয়েছিল আম্মু, কিন্তু দেহে প্রাণ ছিল না। আর আব্বু আম্মুর লাশের সামনে বসে ভয়ঙ্করভাবে হাসছিল, খুন করে যেন খুব খুশি হয়েছিলেন তিনি। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। আব্বুকে যেই রুমে বন্দি করে রাখা হতো, সেই রুমের দরজা খোলা দেখতে পাই। আমাকে দেখে হাতের বটিটা নিয়ে ওঠে আসে আব্বু, এগিয়ে আস্তে আস্তে প্রলাপ করে, আয় আয়, তোকেও খুন করি। বিশ্বাস করেন স্যার, ওই মুহূর্তে আমি ভয়ে কিছুই বুঝতে পারছিলাম না। বাড়ি ছেড়ে শুধু দৌড়ে যেখানে দুচোখ যায় ছুটে চলেছি। মাথায় শুধু ঘুরছিল হাতের নাগালে পেলে আব্বু আমাকে ওই বটি দিয়ে কেটে ফেলবে। সেই যে বেরিয়ে আসি, তারপর ঠাঁই হয় আপনাদের এতিমখানায়। সেখান থেকেই মাদারের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি আব্বু আত্মহত্যা করেছেন। জন্মের পর থেকে নিজের বাপকে পাগল, আর্থিক জটিলতা, বাবার হাতে মায়ের মৃত্যু, একা একটা জীবন, সব মিলিয়ে নিজেকে নিজের কাছে ত্যক্ত লাগছিল। মন চাইতো এই পৃথিবীর মোহমায়া ছেড়ে আমিও চলে যাই। সুখ, শান্তি, ভালোবাসার আমার নিঃস্ব জীবনে সঙ্গী সবগুলোই খুবই প্রয়োজন ছিল। আপনার দাবি বিয়ের প্রস্তাব পাঠানোর পর আমার মাথায় এসেছিল, বিয়ের পর তো আমি এগুলো পাবো, আর কোনো ভয় আমার পিছু নিতে পারবে না। আমাকে আগলে রাখার জন্য কেউ একজন থাকবে। কিন্তু এ বাড়িতে পা রাখার পর যখন ফুলসজ্জার মুহূর্তটা এলো, তখনই আমার সকল চাওয়া নিঃশেষ হয়ে গেল। জীবনে আবারও হেরে গেলাম আমি। পরের সকালটা আরও তিক্ত হয়। আমার অতীত এসে আমার গলা চেপে ধরে। আব্বু যেন কানের কাছে এসে বারবার একই বাক্যটা বলছিল, আম্মুকে খুন করার পর বটি দেখিয়ে যেটা বলেছিল। আমার মনে হয়েছে আমি মরে যাব, এবার আর বাঁচব না। এখান থেকেও পালাতে হবে আমার, যেভাবেই হোক, নয়তো আপনিও আমাকে মেরে ফেলবেন। সত্যি বলছি স্যার, আমি অর্থের লোভে এ বাড়ির বউ হয়ে আসিনি, শুধু একটা লোভেই এসেছিলাম, ভালোবাসার লোভে। এটা কি খারাপ স্যার? এটা চাওয়া ভুল? মানুষ কেবল নিজেরা কঠিন পরিস্থিতিতে পড়লে অন্যের কষ্ট বুঝতে পারে, এছাড়া সহমর্মিতা দেখায়, সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। কিন্তু আমি তো এগুলোও পাইনি। হয়তো এতিম বলে, পাগলের মেয়ে বলে আমিই খারাপ। ভয়ের তাড়নায় আপনার হাত ছেড়ে দিলাম। আমার উচিত ছিল স্ত্রী হয়ে আপনার পাশে থাকা। অতীতের ভয় আমার মধ্যে এমনভাবে বাসা বেঁধেছিল, তা সব শেষ করে দিয়েছে, যার ফল এখনও পাচ্ছি। এ কারণেই আজ আপনি আমাকে দূরে ঠেলে রেখেছেন। আমি কি করব স্যার? আমার কষ্ট কেন কমে না? আমার নিঃশ্বাস কেন বন্ধ হয় না? হলে তো সবকিছুর সমাপ্তি ঘটে যেত। বুঝ মনে কোনো পাপ করিনি, কেবল আপনাকে ছেড়ে যাওয়া ছাড়া। আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার। আপনি ক্ষমা করে দিলে মুক্তি পাব, দয়া করে। কাজল মাখা আখিদয় ভেদ করে টপাটপ অশ্রু শাড়ির কোল ভিজিয়ে দিচ্ছে। থেমে থেমে যাচ্ছে ক্রন্দানত কণ্ঠস্বর। বিবর্ণ আধার সেয়ে গেছে শ্রেয়ার মুখশ্রী। সে কি বিধ্বংস ভাব চেহারার। কণ্ঠনালী গলিয়ে বারংবার কান্নার আওয়াজ প্রবেশ করছে শ্রবণনলীতে। তবু গভীর কণ্ঠে প্রশ্ন। চক্ষু থেকে জল গড়িয়ে যাচ্ছে অবলীলায়। আকস্মিক প্রশ্নে শ্রেয়ার কণ্ঠনালীতে রোদনের আটকে গেলেও সে বিস্মিত। তোর যেমন প্রশ্ন করে ভাবেনি। বিধ্বস্ত রক্তি মুখ তুলে টলমল করে লালচে নয়ন যুগল নিক্ষেপ করলো বিছানায় বসা ভাবলেশীল দুর্যার দিকে। কপালে কত শত ভাঁজ ফেলে দেওয়ার সে অন্য কারো দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে। গলা ভেজা ভেজা শ্রেয়ার কম্পনে বিষাদ। রহিমা খালার কাছ থেকে জানতে পারি আপনি 1 বছর ধরে পাগল। এটা শোনার পর বারবার বাবা মায়ের পরিণতির কথা মনে পড়ছিল। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তখন রুমে কেউ ছিল না। আমার জ্ঞান ফেরার পর আয়ুষ ভাইয়া ও বাড়ির অন্যান্য সদস্যদের ডাকতে বেরিয়ে যান তিনি। এই সুযোগে আমি দুর্বল দেহে সিঁড়িঘর পর্যন্ত আসি। উদ্দেশ্য যে করে হোক এ বাড়ির চৌকাঠ পেরিয়ে এতিমখানায় যেতে হবে। মাদারকে জিজ্ঞেস করতে হবে কেন জেনে শুনে আমাকে আবার আমার অতীত ফিরিয়ে দিলেন, কেন আমার জীবনের সবথেকে বড় ভীতির দিকেই আমাকে ঠেলে দিলেন। সিঁড়ির কাছ পর্যন্ত যেতেই দেখি নিচে তেমন কেউ নেই। আমি বিয়ের রাতেই দেখেছিলাম কোনো মেহমান নেই, কারণ আমাদের বিয়েটা
সম্পূর্ণ ঘরোয়াভাবে হয়েছিল। একজন সার্ভেন্ট ছিল, তিনি চলে যেতেই সাথে সাথেই বেরিয়ে যাই আমি। গেটে গিয়ে দেখি দারোয়ান উপস্থিত। আমাকেই দেখে ভ্রু কুঁচকে নানান প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করলেন। কোথায় যাব, এই বেশে যাচ্ছে কেন, অসুস্থ দেখাচ্ছে, হ্যান ত্যান। আমি ওনার কথা পরোয়া না করে সেই এলোমেলো অবস্থায় বেরিয়ে পড়ি। তখন হয়তো উনি ভিতরে গিয়ে সবাইকে সবটা জানায়। একটা অটো ধরে কোনো মতে আসি এতিমখানায়। আমার কাছে ভাড়া অবধি ছিল না। এতিমখানার দারোয়ান কাকা এসে মিটালেন। আমাকে এম অবস্থায় দেখে চমকে যান তিনিও। শরীরটা আর চলছিল না একদম। সেই অবস্থায় গেটের পাশে মাটিতে বসে পড়ি। উনি মাদারকে ডেকে এনে আরও কয়েকজন মিলে আমাকে ভিতরে নিয়ে যান। আমাকে দেখে সবচেয়ে বেশি অবাক হয় মাদার। একটা কালো আধার নেমে এসেছিল ওনার মুখে। কাপা কণ্ঠে বললেন, বিয়ের পরের সকালে এভাবে চলে এলাম কেন, কি হয়েছে? ফুপিয়ে উঠলাম মাদার প্রশ্নগুলোতে। দুর্বল কণ্ঠে চিল্লিয়ে বললাম, কি করে আমাকে নরকে ঠেলে দিলেন মাদার? আমার অতীত জেনেও পাগলের সঙ্গে বিয়ে দিলেন, আমাকে এতিম বলে অবিচার করলেন। এসব শুনে ঠিক কতক্ষণ তবদা খেয়েছিলেন মাদার তার হিসেব নেই। তবে শক্ত কঠোর মানুষটার চোখ দিয়ে কি সুন্দর দুফোঁটা জল গড়িয়ে গিয়েছিল, যা আমরা কখনো দেখিনি। হাত বাড়িয়ে আমাকে বুকে জড়িয়ে বলেছিলেন, আমি এসব জানতাম না রে মা, আমাকে ক্ষমা করে দে। তাদের এতিমখানা সবসময় থেকেই উদার মানবিকতার মানুষ হিসেবে চিনি তাদের, কখনো খারাপ কিছু দেখিনি। আর ছেলেটাও সুস্থ ছিল, তার মধ্যে অসুস্থ হয়ে গেছে, এসব কিছুই কেউ শুনেনি। আমি মাদারকে বলি, কি করব এখন? মাদার আমাকে বললেন, যদি ভয়ে মোকাবিলা করার সাহস থাকে তাহলে ফিরে যেতে, আর যদি না থাকে, নিজের জীবনটা অন্যভাবে গুছাতে চাই, তাহলে এ শহর ছেড়ে অন্য শহরে পাড়ি জমাতে। কারণ বয়স অনুযায়ী এতিমখানায় থাকার অধিকারও আমার নেই। মাদার চাইলেও নিয়মনীতির বাইরে গিয়ে রাখতে পারত না। ডিসিশনটা আমার উপর ছেড়ে দেন। উনি তখন আমার মধ্যে শুধু ভয় কাজ করছিল, তাই কোনো কিছু না ভেবে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। মাদার তার পরিচিত একজনের মাধ্যমে সেখানকার এক কোচিং সেন্টারে চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু থাকার জায়গার, পড়াশোনার এসব পারে না। মানুষটার সামর্থ্যই বা কতটুকু ছিল? সারা জীবন কাটিয়েছে এতিমখানায় বাচ্চাদের রক্ষণাবেক্ষণে। আমার জন্য নিজের চাকরির কথা চিন্তা না করে এটুকু করেছেন, তাতেই মনে হচ্ছিল আমার না পাওয়ার ভিড়ে কিছু মুহূর্তের জন্য হলেও একজন মা পেয়েছি, যে প্রকৃত অর্থেই আমার ভালো চেয়েছে। তুজ বিছানা ছেড়ে মোবাইলটা হাতে নিয়ে পড়ার টেবিলের সামনে এসে চেয়ার ছেড়ে শ্রেয়ার মুখোমুখি রাখলো, বসলো তাতে। মাঝে দূরত্ব হিসেবে রইল ছোট্ট টি টেবিলখানা। শ্রেয়ার কথা থামিয়ে দিতেই শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যাস এতটুকুই? এক মুঠো চমকে ভরে গেলেন শ্রেয়ার মন। এত শীতল কণ্ঠ, মুহূর্তেই বক্ষস্তরের সমুদ্রের উথাল পাতাল ঢেউ গর্জে উঠল যেন। মাথা নাড়ে ও ধারার কণ্ঠে প্রত্যুত্তর করে, না, আরও কথা বাকি আছে। তুজু দেওয়ালে টানানো ঘড়িটার দিকে চেয়ে বলে, 4 মিনিট স্থলে 14 মিনিট নষ্ট করলে, আর কতক্ষণ? কেটে 5 মিনিট পার করলে, এতে লড়াই করে কি লাভ হলো? সেই দুর্বল শ্রেয়সীর হয়েই রয়ে গেল। অতীতের কথা মনে করবে না, কাঁদে সেগুলো নিজের শক্তি বানালে পারতে। নারী মানেই কি দুর্বল? না, আমি কখনো সেটা ভাবিনি। তাহলে তুমি ভাবো, চোখের জল মুছে জলদি বলবে নাকি উঠে যাব? ভাবলাম এক রাতে কিছু হলেও শক্ত হওয়ার শিক্ষা দিতে পারতাম। তাই তো গড়গড় করে সব বলছো। কিন্তু এখানে এখন দেখা গেলে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। বেহুশ হলে আমি কোলে নিব না, এখানেই করে ফেলে রাখবো। সেটা কিভাবে বাকি কথাগুলো বললে বুঝতে পারছে না। হয়তো এগুলো শোনার পর দুর্জন মনে ওর জন্য ঘৃণা বেড়ে যাবে, সিটকে দূরে সরিয়ে দিবে ওকে। তবুও লুকিয়ে রাখার সমীচন হবে না। কাঁপা কাঁপা স্বরে কণ্ঠে বলে উঠল, সেদিন পালিয়ে যাওয়ার পর আপনার মা গিয়েছিলেন এতিমখানায় আমাকে ফিরিয়ে আনতে, কিন্তু তাদের দেখে আমি পিছনের গেট দিয়ে পালিয়ে যাই। মনে এটাই কাজ করছিল, তারা আমাকে ধরে বেঁধে নিয়ে যাবে, আপনি আমাকে মেরে ফেলবেন, যে করেই হোক বাঁচতে হবে আমার। সেখান থেকে বেরিয়ে আসার পর কি হয়েছিল আমি আর জানি না। মাথা নত করে অপরাধীর ন্যায় বসে আছে শ্রেয়া। কথাটা বলতে গিয়েও শ্বাস প্রশ্বাস আটকে যাওয়া উপক্রম। এখনো নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে। সূর্যের দিকে মুখ তুলে তাকাতেই পারছে না। অপর পাশ থেকে কোনরূপ প্রতিক্রিয়া আসছে না দেখে অভ্যন্তরে ভয়ানক অনুভূতিরা খেলা করছে। সূর্য কি ওর জীবন থেকে সরিয়ে দিবে? শুনেছিল অহমিকা স্বার্থপরতার জন্য তাকে ঘৃণা করে, কিন্তু একটা সময় সেই মেয়েটাকে বিয়ে করার জন্য পারিবারিক রাজি করিয়েছিল। ভার্সিটি লাইফ থেকে শুরু করছিল দুইজনের প্রেম কথন। তাকে যদি মনে প্রাণে শুধু একটাই কারণবশত ঘৃণা করতে পারে, তাহলে ওর জীবন থেকে সিটকে ফেলে দেওয়া হতো কতগুলো কারণ রয়েছে। দুজন টি টেবিলে মোবাইলটা রেখে গভীর স্বরে বলল,
কথা এখনো অসমাপ্ত রয়ে গেছে শ্রেয়সী। তোমার ফিরে আসার গল্পটা বলবো না। আমি এত দরদি মানুষ দেখাতে পারি না। এটাই যখন পারিবারিক মর্ম বুঝো, স্বামীর গুরুত্ব বুঝো না, স্বামীর কাছ থেকে কিছু লুকাতে নেই সেটা জানো না? যার সাথে প্রতি পদে পা রাখতে হবে, তোমার মৃত্যু অব্দি একসঙ্গে নিঃশ্বাস ফেলতে হবে, তার কাছ থেকে নিজের খোলামেলা করে নিজেকে, মনটাকে উন্মুক্ত করে মেলে ধরে উচিত হবে না? শ্রী স্তব্ধ, কিংবিমূঢ় দৃষ্টি অবিচল। তুর্য কেমন করে জানলো? ওর মনের প্রশ্নটা উত্তর সরাসরি দিয়ে দিল তুর্য। কণ্ঠে কঠোরতা, এটাই বলল, আমি অসুস্থ হওয়ার পর আহমিকাকে নিজের কাছে পাই, কিন্তু তখন সে আমার ঘৃণার তালিকায়। কিন্তু মা উঠে পড়ে লাগে ওর বাড়ির বউ বানানোর জন্য। চট্টগ্রামে যাওয়ার আগের দিন রহিমা খালা এসে আমাকে বিয়ের সত্যটা জানায়। ওনার কাছে মনে হতো ওনার জন্যই তুমি চলে গিয়েছো। ভীষণ অনুশোচনায় ভোগেন। আমি প্রথমে অবাক হই বিবাহিত জেনে। আসলে আমার পরিবারের আমার মানসিক অবস্থার সুযোগ একটা অচেনা অজানা মেয়ের সাথে বেঁধে দিলেন, এটা ঠিক মানতে পারছিলাম না। সেই সাথে তীব্র রাগ হচ্ছিল। কি যে নিজের স্বামীকে কেউ ছেড়ে চলে যেতে পারে? পাগল হলেই ছেড়ে চলে যাবে? মানুষ টাকাতেও কেউ স্বামী ভাগ ছেড়ে চলে যেতে পারে? তোমাকে ঠিক আহমিকার মতো মনে হচ্ছিল সেই মুহূর্তে। অজান্তেই অনেক বেশি ঘৃণা জন্ম নেয় তোমার জন্য। পরের জন্মে জানতে পারি তুমি আমার বউ। তখনই তোমার বর্তমান আচরণ মনে হলো মুদ্রার এপিটোপিট থাকে। একবার ভালো করে খোঁজ নিয়ে দেখি, যদি তোমার অতীত বর্তমান সম্পর্কের সবটা জানতাম। আর প্রিয় আয়ুষের বিশেষ সম্পর্কে আগের দিন জানলাম তোমার ফিরে আসার গল্পটা। দারোয়ান কাকা বলতে চাইনি, তবে আমার কাছে লুকিয়ে চুরিয়ে পারবে না। তিনি সেটা খুব ভালো করে জানালেন। ফিরে এলেন ঠিকই, কিন্তু লড়াই করে টিকতে পারলেন না। আমি আগেও বলছিলাম তুমি আমার ঘৃণার তালিকায় যোগ হতে পারোনি, আমার অর্ধাঙ্গিনী হতে পেরেছ। যোগ্যতার শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত তোমার ছাড়ছি না আমি। ভেবো না আবার ভালোবাসি। তুমি যেদিন গাড়ি থেকে ব্রিলিয়ান্ট হবে সেদিন তোমার কিছু ভাবতে হবে না। দেখবে সবটুকু পানির মতন পরিষ্কার। আপনি আম্মাকে কিছু বলবেন না তো? প্রশ্নটা করে ভয়ার্থ দৃষ্টিতে তাকালো শ্রেয়া। তুর্য নিরুত্তর থেকে ওকে সম্পূর্ণ এড়িয়ে অসমে চলে গেল। মেসেজের টুংটাং শব্দে টি টেবিলের উপর অবহেলিত হয়ে পড়ে থাকা মোবাইলটার দিকে দৃষ্টি তাক করল শ্রেয়া। নিমিষেই দেহের রন্ধে রন্ধে তরঙ্গ খেয়ে গেল। ওর প্রথমবার 3 বছর পূর্বে বধূ বেশে রূপের একটা ছবি জলজল করছিল তুর্যর নক স্কিনে। দোপাট্টাটা লম্বা করে টানা, কয়েকটা গাছ থেকে চুলি বের করে কপালে শুয়ে আসছে। ঠোঁট রাঙানো হয় বর্ণে, চেহারা জুড়ে লাজকতার আবরণ। কি মোহনীয় ছিল সেই সময়টা। মন জুড়ে ছিল জীবনসঙ্গীকে দেখার ভাবনায়। হাজারো জন্ম নেওয়ার অনুমতি, কিন্তু এই ছবি পেলে কোথায় মানুষটা? ও যতটুকু মনে পড়ে এই বাড়িতে আসার পর ছবি আয়ুষী তুলেছে। তাহলে কি আয়ুষী দিয়েছে? হতে পারে। মেয়েটা একটু চাঞ্চল ধরনের, তবে ছবিটা তুর্য ব্লক স্ক্রিনে কেন? এখন প্রশ্ন হলো, এক কথা আসে আর এক কথা টানবে। তাই চুপ করে থাকায় শ্রেয় ঠেকল। তুর্য আশ্রম থেকে বেরিয়ে আসতে দেখে ঝটপট দৃষ্টি সরিয়ে অন্যত্র নিবন্ধন করলো। তবে আর চোখে সিঁড়ে তার হাতে একটা মগ, হাতে বোধহয় পানি এবং অন্যান্য একটা নরম জিনিস, নরম তোয়ালে। তুর্য মগ এবং তোয়ালে নিয়ে ওর সামনে বসে আদেশের সুরে বলে, মোবাইলটা সোফায় রাখো। কথা মতো রাখলো শ্রেয়া। ধৈর্যটা একটুখানি প্রসারিত করে প্রশ্ন করলো, পানি কেন স্যার? সঙ্গে সঙ্গে জবাব এলো, তোমার চেহারা দেখে ভয় পাচ্ছি আমি। কাজল মেখে শাকচুন্নি পুরো হাড়টা খাওয়ার আগেই নিজেকে বাঁচতে পারোনি, পান নিয়ে আসলে মুছে দিতাম। শ্রেয়া দুই অধার আগলা হয়ে এলো। উঠতে নিলে হাত টানিয়ে অনুভব করে চেয়ার থেকে তুর্য চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। ভয় ভয়ে বসে পড়ে পুনরায়। সে তো আয়না দেখার জন্য উঠতে চাইছিল। তুর্য তোয়ালে ভিজে মুখ মুছে দিল ওর মুখশ্রী অতি যত্নে। শুধু স্বামীর হক পালনের জন্য করলে এত যত্ন, আর যদি ভালোবাসতো? শ্রেয়া এই মুহূর্তে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। যে করে হোক তুর্যর মনের জন্য নিজের ভালোবাসা দেখাবে। ভীতু হয়ে দূরে দূরে সরে থাকবে না। পাথরেও তো ফুল ফোটে, তুর্য তো মানুষ, ভালোবাসা হাসিল করার দম নেবে ও। কিন্তু একটা কথা মনে পড়তেই, বললেন না তো আম্মাকে কিছু বলবেন না স্যার, প্লিজ, উনি কষ্ট পাবেন। মহান উদারতার নানি, আমি বলছি। বলবো? বেশি কথা বলো না, তুমি চুপ থাকো। ধমকে উঠল তুর্য। মুখ মুছে দিয়ে ফের বলল, বাইরে যাও। সেটা তড়িঘড়ি করে উঠেই বলল, কেন স্যার? নতুন বউ রুমে বেশিক্ষণ বসে থাকলে মানুষ কি ভাববে জানো? এই তুমি অনার্স 3য় বর্ষে পড়ো, মাথায় ঘিলু কম? সূর্য একটু ঝুঁকে এসে গাঢ় কণ্ঠে আওড়ালো, মানুষ বলবে আমি তোমাকে বেশি বেশি আদর করছি। এতেই আদর করছি যে রুমে থেকে বেরিয়ে হতেই পারছো না। সত্যি কি তাই? সে ঝটপট সোফা থেকে
ছেড়ে চোয়াল ঘেঁষে দাঁড়ালো, মুখ অন্যদিকে ঘুরিয়ে সাহস যুগে মিনমিন স্বরেই বলে ফেলল। সত্যি হলেও পারতো স্যার। তুর্য ভ্রু কুঁচকে বলল, কি বললে? কিছু না। উত্তর দেওয়া মাত্র শ্রেয়ার কর্ণপাতর এলো। দুর্বল চিত্তের মেয়েদের আদর নেওয়ার শক্তি থাকে। আগে হরলিক্স কমপ্লেন খেয়ে শক্তি যোগাও। সময়টা নিশামুখে দিবাশুভ শুভ আকাশে পথ চলে পড়ছে কেবল। গুচ্ছ গুচ্ছ রক্ত অম্বর কোণে, আকাশে বুক চিরে রক্তবন্যা বয়ে গেছে হয়তো। ফলস্বরূপ জমাট বেঁধে থেকাই অবস্থান তাহাদের। কেন এক বিরক্তিকর বিষাক্ত বেদনা কি বিস্তার আন্তরিকভাবে আঘাত এনেছে, যেমন করে বাড়িতে আসা অতিথিদের কটূক্তির যন্ত্রণায় কাতর হয়ে আসে পড়ছে শ্রেয়ার অন্তঃপুর। রক্তিম আবরণ বুঝি আচ্ছাদিত হলো ওর কোমল হৃৎপিণ্ডে। শ্রেয়া চুপচাপ নিবিড় হয়ে সোফায় বসে বসে প্রোগ্রামের ভিন্ন ভিন্ন কণ্ঠস্বরে বিভিন্ন প্রকার বাক্য বলছে। কারোর কাছে কণ্ঠস্বর আফসোস, কারো কারো মুখের কথায় এক সমুদ্র সমান তিক্ততার মিশ্রণ। কিন্তু যার কেন্দ্র করে হাজারো পাশে মেলা বসছে, তাকে চিনে না বাড়ির বয়ে আসা এই অতিথিরা। ওর পাশে বসে পান চিবানোর মহিলাটি অপর পাশে এক মহিলার কথায় পরিপ্রেক্ষিতে গলা উঁচিয়ে বললেন, ভালো হয়েছে ওই মেয়েটা চলে গিয়েছে, নয়তো এত সুন্দর মায়াবী একটা বউ পেত তুর্য। এতিম মেয়ে ছিল, দেখতে কি আর অহমিকার মতন অপসরই ছিল নাকি? অহমিকার রূপে আমিই মুগ্ধ, না জানি তুর্যর কি হাল। কথাটা তীরের মতো এসে বৃদ্ধ শ্রেয়ার নরম মাংসপিণ্ডে। ঘমটার আড়ালে হাসল সে তাচ্ছিল্য সহিত। বাঁকা হলে অন্তর জোড়া ক্ষীণ মোহনায় মেহমানে গিজগিজ করে অবস্থায় পুরো বাড়ি আনাচে কানাচে বেশ বড়সড়ভাবে বউ হাতের পুনর্প্রস্তুতি চলছে। চেনা অচেনা অনেক মুখে এক ঝাঁক পাখি হয়ে হুমড়ি খেয়ে পড়ছে চার দেওয়ালের অভ্যস্তরে। তারই মধ্যে কিছু মহিলা স্ত্রী এবং পিওর আশেপাশের নিজের আলোচনা সমালোচনা চালিয়ে যাচ্ছে, খুব খুলে বসছে তিক্তর ভরপুর কথা ঝুলিখানি। সেই থেকে ভরপুর তুর্য অনেক বউয়ের নিন্দা তারা। উপস্থিত কেউ বুঝলো এখানে বসা সবাইকে স্ত্রীর আহমিকা ভাবছে, কারণ সবাই তুর্য এবং আহমিকার বৌভাতের নিমন্ত্রণে কার্ড বিলিয়ে ইনভাইট করা হয়নি। যাদের করা হয়েছে তাদের কেউ এখানে নেই। বিয়ের আগেই এ সকল কাজ সম্পন্ন করা হয়েছিল, যেন পরে ঝামেলা পড়তে না হয়। কিন্তু বিয়ে ঘটল অন্য কিছু। মেয়েটার ব্যাপারে হচ্ছে তাই বলছে। অন্য গলেই এত নিশ্চয়তা খুব কষ্ট করে ওর, কিন্তু প্রকাশ করলো না। তাই তিহা হাতে চায়ের ট্রেটের সামনে টি টেবিল রেখে মৃদু হেসে বলল, এই মেয়েটা অহমিকা না, ওর নাম শ্রেয়া, তুর্যর সেই বছর 3 আগের পালিয়ে যাওয়া বউ। সবার দু অধর আপন বইতে ফাঁক হয়ে গেল, কিঞ্চিত নয় অনেকখানি। মেতে উঠলেন তুর্য, ছোটখাটো খালা রুনা। মাত্র ফিরছে তিনি কানাডা থেকে ছেলে মেয়েকে নিয়ে। কই তার বোন তো বলেনি আগে মেয়েটার কেউ ফিরিয়ে আনছে। কত করে বলল যে মেয়েটাকে একবার বাড়ির চৌকাট মারিয়ে মান সম্মান চৌধুরী বাড়ির রঙিন প্রাচীরের কলঙ্ক লেবেছে তাকে আর ফিরিয়ে আনতে। তার নিজস্ব মতামত, মেয়ের কখনো তুর্যকে ভালোবাসতে পারবে না, ভালোবাসার মন থেকে হয়। আর মেয়েটা পাগল রূপ দেখে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আবারও তাকে ফিরিয়ে আনা হলো। অথচ মেহেরিমা তাকে কিছু জানালো না। বোনের প্রতি অগাধ বিশ্বাস ছিল ওর আর তুর্যর জন্য অসীম ভালোবাসা, যা এখনো রয়েছে। তিনি শ্রেয়ার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে নিক্ষেপ করে ভয়ে আসবে বলে উঠলেন, এই মেয়েকে ফিরিয়ে এনেছেন কেন ত্রিহা ভাবি? প্রশ্নের সম্মুখে ঘাবড়ালো তিহা। কি বলবে ভাবছে, তাৎক্ষণিক উত্তর দিতে পারছে না। তখনই গভীর স্বরে পিছন থেকে কেউ বলে উঠল, চাচি আনবে খালামণি, আমার বউ আমি চিরঞ্জি অভিযান চালিয়ে বের করে এনেছি। বলে পকেটে দুহাত চালিয়ে গটগট করে সম্মুখে এসে দাঁড়ালো তুর্য। সালাম দিতে সবার উদ্দেশ্যে সোফার দিকে তাকিয়ে নত মস্তিষ্কে পিউর হাত চেপে ধরে বসে থাকা শ্রেয়ার চোখ রৌদ্র জ্বলে ওঠে, চোয়াল শক্ত হয়ে এলো, বিড়বিড় করলো, বোবা একটা। তারপর রুনার দিকে দৃষ্টি তাক করে রুনা বিস্ময় হাতে চক্ষু বসে আছে। ইতিমধ্যে রান্নাঘর ছেড়ে বেরিয়ে আসছে মেহেরিমা এবং আয়ুষী। তার হাত ভর্তি করে রেখেছে একটা বড় থালা, তাতে পেঁয়াজু সবার জন্য খুব যত্ন করে সমেত বানিয়েছে মেহেরিমা। কিন্তু এখন ওর মুখে নিকশ কালো আধার নেমে এসছে। রুনার অঙ্গভঙ্গি দেখে বুঝে নিতে পারছে না পুরো ব্যাপারটা জেনে গিয়েছে সে। তিনি পরে একান্তে বুঝিয়ে বলতেন, বোন কাতস কি ঘটে গেল। তুর্যকে দেখে আরো অবাক হলেন। কেউ জানে না কটুবাক্য শোনার তিনি তো শ্রেয়াকে তাহলে ঝামেলা বাতায় তুর্য জানতে পারলে
কারণ ছেলেকে তো এই মেয়ের আঁচল বেঁধেই ফেলছে। এইসব ভেবে ভেবে বুক ভারী হয়ে ওঠে। সূর্য এবং রুনা উদ্দেশ্যে বললেন, কি রে, তোর খালা ভাগিনা অমন করে চেয়ে আছিস কেন? রুনা মেহেরিমার দিকে নাচছে তুর্যর নরম গলায় বললেন, এই মেয়েকে ফিরিয়ে এনেছো কেন? তুমি জানো এই মেয়ে কি করেছে? তুর্য শ্রেয়ার হাত ধরে টানতে টানতে দাঁড় করে নিজেকে পাশ করে দাঁড় করে ভাবলেশীন জবাব দেয়, সবই জানি, কিছু বলো না খালামণি, বউটা অনেক সাধনার। এটুকু বলেই শ্রেয়া হাতটা নিজেকে আবদ্ধ করে পরমূর্তি স্মিত হাসে, বলে, দুই বিয়ে পছন্দ না খালামণি, তুমি তো জানোই আমি কেমন। বিয়ে ভুলবশত রাস্তায় ঘুরে গেছে, আমি কিন্তু সঠিক পথের পথিক আনবো। তুমি রুনায় মুখ বাঁকিয়ে বললেন, তুই হাসছিস? এই মেয়েটা? তোমার হাতটা ওর মাথায় বুলিয়ে দাও না, কারোর আদর পায় না ও, একটু আদর করে দিবে ওকে। সকলে ফেলফেলে চমকিত নয়নজোড়া ওদের দিকে নিবদ্ধ। রুনার আকস্মিক কি হলো তা স্বয়ং জানেন না, তবে তুর্য কণ্ঠনালী হতে মুক্ত হওয়ার শব্দলাখন তুচ্ছ করতে অক্ষম হলেন। হাত বাড়িয়ে শ্রেয়ার মাথায় আদর পুষিয়ে দিয়ে দেয়, সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, আর আগের ভুলটা করো না, ছেড়ে যাওয়া কখনো সমাধান হয় না। তুর্য থেকে এগিয়ে এসে বললেন, প্রথমবার তোর গম্ভীর মুখের হাসিতে ঘায়েল হলাম, যার ফল এটা। মেয়ের এবার তাজ্জব হলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন তার ছেলের জাদু জানে কি না মেয়েটা। কি চমৎকারভাবে ওনার বোনের মনটা গলিয়ে ফেললো। ভিতর ভিতর পুরোটা উনি ছোট ছেলেকে হারানোর ভয়ে একটা বিবাহিত করতেই হবে। তবে তার সূর্যের আগোচরে আজ ওনার তোয়াসের কথা মনে পড়ছে ভীষণ। তুর্যর মধ্যে যেন উনি তোয়াসের প্রতিচ্ছবি দেখছেন, সেও এমনটাই করছে। আরিয়ানা কে কেউ কিছু না কথা না শুনলে রাগে যেত, বলতো এতিম মেয়েদের সঙ্গে এমন না করলে হয় না। কিন্তু সেই মেয়েটা যে সহজ সরল ভঙ্গিমার পশ্চাদে কত কি লুকিয়ে রেখেছে সেটাও কখনো ছেলেকে বললেও ওয়ে বোঝাতে সক্ষম হয়নি উনি। অতঃপর ঘটানো বিচ্ছেদ, মা ছেলের সম্পর্কে ভাঙন, বিদ্যুৎ দুমড়ে মুচড়ে দিয়েছে তোয়াসের উচ্চারিত সেই এক একটা বাক্য। সৎমা বলে সতীনের গর্ভধারণ করা ছেলের সুখ সহ্য করতে পারছে না। শ্রেয়া দেওয়াল ছেটে দাঁড়িয়ে আছে, মিনিট পেরিয়ে আধ ঘন্টা হবে। পা ব্যথা হয়ে আসছে ওর, সম্ভবপর হাতে হলে পা দুটো বাড়িয়ে পুরো কক্ষের মেঝেদের স্পর্শ রেখে মেখে দিতে। কিন্তু তাতে কড়া নির্দেশ জারি করে রেখেছেন প্রধানমন্ত্রী। আজ সহ হয়ে থাকা সুদর্শন একজন পুরুষ, ভালোই তো হচ্ছিল। সন্দেহতে হবে সবার সাথে খেলা, প্রিয় এবং আয়ুষের সঙ্গে টুকটুকা অপরাজিতার চলল, এবং সর্বক্ষণে রুনা বেগমের কিছু নিয়ম নীতির মনে গেঁথে পদার্পণ করলে পক্ষে। কিন্তু এসেই বিত্ত বিপত্তি। রাগান্বিত একটা কণ্ঠ চেঁচিয়ে বলে, দেওয়ালের এক কোণে মিশিয়ে দাও। সেই থেকে মিশলো, আর নড়াচড়া দেখা মেলেনি। গলা শুকিয়ে এসছে ওর, অন্তরাতা লাফাচ্ছে। দুজোর গতিবিধি ঠাউর করতে পারছে না একদমই। প্রতিপক্ষ হলে নড়বে না, ঠিক ততক্ষণে নড়বে না যতক্ষণ না লোকটা ওর বসতে বলছে। বলা নেই কওয়া নেই, হুট করে এমন করে মানে কি? সম্মুখে চাইতে অগ্নিপটে ভাষা বিছানা ছেড়ে দিয়ে আসছে তুর্য ওর দিকে। সঙ্গে সঙ্গেই দৃষ্টি ঝুঁকিয়ে পায়ের গতির দিকে নিক্ষেপ করলেন। খুব দ্রুত আসছে মানুষটা, বক্ষ স্পন্দন বেড়ে অবস্থা ক্রমশ ভয় হচ্ছে ওর। আকস্মিক খেয়াল করলো সুঠাম দেহ ওর খুব নিকটে। হেরে পড়েছে ওর চিরকালের দেহপানের ঈর্ষৎ, পুরোপুরি নয়, তবে উষ্ণ উত্তপ্ত নিঃশ্বাস ওর দাম আটকে দেওয়ার প্রয়াস চালাচ্ছে। নজর গিয়ে ঠেকলো নিঃশব্দে মালিকের হৃদস্থলের খুব কাছাকাছি, অন্তরের নিকট। বক্ষের নিম্ন নীরবতায় শ্বাস প্রশ্বাসের আন্দোলনটা চলছে অনবরত। অবলীলায় কর্ণধর দুটি মানুষের মন। শ্রেয়া পিনপতন নীরবতা অন্তিম রেখা টেনে সশব্দে, যাতে দাঁত চেপে বাক্যবর্ণ জর্জরিত করে তুর্য। কেঁপে উঠলেও ঝিম মেরে গেল সমস্ত মস্তিষ্ক। গাধি মেয়েটা, মুখ নি তোমার, মারত না বলতেই তোমার স্বামী আহমিকা না শ্রেয়া। আরে মানলাম তুমি বউ, আমার সাধনার বউ, কিন্তু নরম কণ্ঠে বলা বাধা যেতে পারবে আর বা নামটা এভাবে অপমান সহ্য করতে মানে কি? তার জন্য আমি তোমাকে দেখতে পারি না, ভালো করে ভালোবাসি না, শুধু বউ বলে বেঁধে রাখি। চলো এখনই।
আরো জোরে চমকে ওঠে তুর্য। সীমান্ত গ্রন্থ হয়েও দাঁড়িয়ে থাকলো ঠায়, শরীরটা তার থেকে কাঁপছে। তুর্য কিছু না বলতে নিলে সেও বেরিয়ে গেল। পিছু পিছু মেহমানকে দিকে জড়িয়ে যাওয়ার কণ্ঠে রিনির আওয়াজ তুলল, কোথায় যাব স্যার? আমার প্রেমিকা দেখতে। দুজন নির্লিপ্ত কণ্ঠস্বর। শ্রেয়ার মাথা ঘুরছে। প্রেমিকা দেখতে মনে ধরা গলায় বলল, বুঝিনি স্যার। বুঝাতেই নিয়ে যাচ্ছি। জি? তুর্য দুপা থেমে গেল। সময় নষ্টবিহীন তড়াক করে ঘুরে কঠিন দৃষ্টি তাক করে ওর দিকে। নিমেষে নিভে গেল ও। ঠোঁট চেপে মাথা নিচু করে ফেললো। তুর্য পকেট থেকে মোবাইলটা বের করে কিংবিমুর সময় বাদ দিয়ে মোবাইলটা শ্রেয়ার মুখের সামনে ধরলাম। গভীর কণ্ঠে বলল, লুজ এক এইটা দিস মিস শ্রেয়সী। ভয় ভয়ে মাথা উঁচিয়ে নেত্রযুগল রাখলো শ্রেয়া মোবাইল স্ক্রিনে। তাৎক্ষণিক চোখ বুঝে ফেললো, ধুকপুক করতে লাগলো বুকটা। শ্রেয়ার সর্বাঙ্গে ছড়িয়ে পড়লো এক এক অন্যরকম অনুভূতি। পরিস্থিতি আন্দাজ করে তুর্য কণ্ঠ অত্যাধিক গভীরতা এটে বলল, অনেকবারই প্রশ্ন করলেও আমি স্বামীর অধিকারে অবশ্য শুনেছি এটা মধুময় এবং তৃপ্তায়ক। তুমি চাইলে এখনই রুমে চলো। চট করে শ্রেয়ার নিচের এক আঙুল কষ্টতায় শুয়ে নিজের স্পর্শ নিজে কেঁপে উঠল। আর সামনে নিজের মানুষটা জোড়া মিশলে কিভাবে প্রতিক্রিয়া করতে হবে পারছে না। এই বুঝি ধোয়া বের হয়ে দুই কপতের হাতে আটকে আটকে আসে গলার স্বর। আর করব না স্যার। সড়কপথে থেমে এসছে তুর্য। বেশি বল দুহাতের এক হাত প্যান্টের পকেটে গুজে রাখা। সেই লোমহর্ষক পূর্ব খানাতে কালো বেল্টের একটা ঘড়ি কিনে স্থান দখল করে আনন্দে কেমন ঝলমল করছিল সে। আলো আধারে খেয়ালে তা সেটার দৃষ্টি অগোচরে যায়নি। মাথার উপর কালো বদনে ঢেকে থাকা এক বিশাল মনমনা আকাশ এবং সামনে একজন কালো টি শার্টে আবৃত পুলিশ। যিনি হেঁটে চলছেন অপমানে আপন মনে নিরলসভাবে। ভাগভঙ্গমায় পরিস্ফুটনভাবে প্রকাশিত তার পিছনে হোঁচট খেয়ে থেমে যায়। মেয়েটার জন্য কোনো চিন্তা কিংবা গুরুত্ব নেই। মলিন মুখশ্রী সমেত শ্রেয়া পিছু পিছু হাঁটাই মনোযোগী। হয়তো হয়তো কোনো এক সময় তুর্য ফিরে তাকাবে সেই আশায়। যদি না হেঁটে দাঁড়িয়ে পড়ে তাহলে আবার না মোবাইল থেকে কিসিং পিক ব্যতীত অন্য কোনো পিক ডাউনলোড করে দেখিয়ে বলবে, চলো একটা কাজ করি। ভাবতেই শরমে মরণ হওয়ার উপক্রম ওর। কি নির্ধাদায় তখন ছবিটা দেখিয়ে ফটাফট মুখের উপর কথা বলার দিল। স্পষ্ট দুটো মানুষের উষ্ণতায় এক হবার ছবি ভার্চুয়ালি কুচকুচে কালো মনিতে চোখ হয় নাই। মনে হতেই তাপ শরীরে গরম হয়ে ওঠে ওর। রাগে এক অনির্দিষ্ট অনুভূতি খেলে যায়। বারংবার ঠোঁট যুগল কেঁপে ওঠে তীর করে। শ্রেয়া তুর্যর কদমে নিজের কদম ফেলছে। ঘোমটা সরে গিয়ে আসলে পিচ ঢালা পথ ছুঁই ছুঁই চুলগুলো হাতে খোপা করা। তা হতে আবার অবাধ্য 10-13টা চুল ললাটে স্পর্শ করছে। বেরিয়ে আসছে কর্ণ পশ্চাৎ থেকে। ছুঁয়ে দিচ্ছে নেত্রপল্লব। হাত তুলে চুল সরাতে উদ্যত হয়। বিষণ্ণ আকাশ পানের দৃষ্টি তাক করে। তখন নিস্তব্ধ পরিবেশ ঝংকার তুলল কয়েকটা চুড়ি ভেঙে দিয়ে সকল নীরবতা করে। আকস্মিক এহেন কাজে ও নিজেকে হতবাক বিস্মিত। চুড়ি রিনির শব্দ বেশ ভয়ঙ্কর ঠেকল শ্রেয়ার নিকট। দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তার এক কোণে। গাড়ি চলাচল নেই তেমন একটা। সামনে চেয়ে দেখেন একজোড়া চক্ষু তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। মানুষটার মুখে বিরক্তির ভাব। কাছে এসে ভারী গলায় কৌতুক করে বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? চোখ দিয়ে আওয়াজ তুলছ? আমার অ্যাডিশন পাচ্ছিলে তাই না? হতভম্ব শ্রেয়া বিস্মিত কণ্ঠ প্রত্যুত্তর করে, কিছু না, চুল ঠিক করছিলাম। তুর্য ভুরু কুঁচকে প্রশ্ন করে দিল, চুল কি হয়েছিল? মিনমিন স্বরে আওয়াজ করে বেরিয়ে আসে আসল। কিছু না, চলুন আমরা থেমে না থেকে হাঁটা শুরু করি। অগ্নিময় চাহনি কাঁপিয়ে তুলল তুর্য শ্রেয়ার দুর্বল দেহখানি। এমতে প্রচন্ড অতিশয় তপ্ততা চতুর্দিকে। ধরণীতলে তীর্যাত্রমা বিরস করছে, লাভ হচ্ছে কিনা গুমট আবহাওয়া। তার উপরে সামনে ব্যক্তির রক্তিম চাহনি। সব মিলে নিজেকে টাটকা টাটকা লাগছে শ্রেয়ার। কাঁপতে হলে বিষাদভিত্তিক পরিবেশের সত্যের প্রয়োজন নেই। কারো দৃষ্টিটা যথেষ্ট, তা আজ অনুভব করলো ও। কিন্তু মাথা ধরল না। লজ্জাসরম কথা বললেও এই ছেলে রেগে যায় কেন? সূর্য একটু রেগে মেগে ওঠে, গভীর কণ্ঠে বলে, তুমি একটু বেশি পাকনামি মেয়ে। হাঁটার দরকার হলে আমি হাঁটতে বলবো না, তোমাকে কোলে নিব নাকি? শুধু শুধু শক্তি ক্ষয় করে ইচ্ছা নেই।
যেদিন করব সেদিন ওজনের 65 বেরোতে পারবে। আগে 60 কেজি হও, তারপর জামাইয়ের কোলে ওঠার রোমান্স করার চিন্তা ভাবনা করো। তাই না? শক্তি খরচ হলে আফসোস থাকবে তা। তারপরে বড় বড় পা ফেলে শ্রেয়ার পিছনে গিয়ে দাঁড়ালো। মানুষের চুলগুলো একসঙ্গে ধরে রাখা কাঁটাটা ঢিল ঢিল হয়ে আছে। অনাবিলা তোতা খুলে নেয় সে, ছড়িয়ে পড়ে বেশ, ঢাকা পড়ে যায় অনাবৃত এক অঙ্গ, পিঠের একাংশ। শিরশির ভাব জমে শ্রেয়ার মনে গাজর পাজরে। সূর্য কণ্ঠে নরম করে, অধর কোণে বাঁকায় ঈষৎ মৃত্যু প্রশ্ন করে, কেন আফসোস থাকবে না জানো? কেন? আনমনে অজান্তেই অস্পষ্ট কর্ণলি গা ভাসিয়ে দেয় ছোট্ট একটা প্রশ্ন। খেই হারিয়ে ফেলছে শ্রেয়া। মাদকতা মেশালো কণ্ঠস্বর শুনে আয়ুষের সংকেত বাজায় এই স্থল থেকে নিমেষেই তুই জবাব দেয়, তুমি হাড্ডি সহ থেকে গুলোমুলো মন্ত্রী হবে, তাই না? দ্বিতীয়বার রোমান্সের মাধ্যমে সকল ক্লান্তি শক্তি সবকিছুই পুড়ে যাবে। লজ্জায় নতবদন হাসে শ্রেয়া। এমন মানুষও এত বছরের জীবনে কোনো কালেই দেখেনি। রাত্রি প্রহরের রাস্তায় দাঁড়িয়ে কিসব বলছে। দেখবি না এমন করে, ওর পূর্ণতা জীবনের প্রথম পুরুষ ওর যে লেকচারার সাহেব, মুখটা বড় লাগামহীন আর বহুরূপী গণ দেখে ওর একটা কথা মনে হচ্ছে, আগের সাথে সূর্যর অত্যধিক মিল রয়েছে। তেজি গভীরতা, উত্তাপ, সিস্টেম, আদালতা সবকিছু সব বিশ্ববিদ্যালয়ের এই মানুষটার ভিতরে। হঠাৎ বুঝলো তুর্য খোপা করে ওর চুলগুলো বেশ গুছিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়েছে। এক দুটো চিকন চুল অন্তত অসভ্য টিপকানো টাইপ করে কোনো রকমের গভীর লেকচারার নিকটস্থ হার মানেনি। সুন্দর এবং সাবলীলভাবে দখল করে রাখলো কপাল। এখন আর বিছানায় নেই। সূর্যর পাশাপাশি হাঁটতে শ্রেয়া। পড়া জবাবার আদেশ। পাশাপাশি চলেছে দুটো মানব দেহ। আকাশে দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু পরিবেশ গরমের বিচরণ। উষ্ণতা সহ্য করেই কাটাকাটি। আকস্মিক শীতল সমীকরণে তীব্র গতিতে স্পন্দিত হতে লাগলো বক্ষস্থল। নিজের হাতের দিকে তাকালো ও, যা বন্দিকারোর হাতের মুষ্টিদ্বয়। চমকাইতো নয়ন জোড়া মেলে আর চোখে চাইল। সূর্য সামনের দিকে নজর রেখে গভীর স্বরে বলে উঠল, চমকালো কিছু নেই, ইচ্ছে করে বউকে নিয়ে রাস্তায় হাঁটবো হাতে হাত ধরে। দুর্বেদ্য তুমি বউ হয়ে গেলে, তাই তোমাকে নিয়েই কাম চালালো। সূর্য হাত দিয়ে আরো শক্ত করে ধরলো। শ্রেয়ার মনে নীরবতা ভেসে আসে। সত্যি কি তুজ দুর্ভাগ্য? ওর বউ হিসেবে পেয়ে কত যে স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে মানুষটার। হয়তো স্বপ্নগুলো সাজাইছিল আহমিকার সঙ্গে, তাকে কল্পনা করে। পর মুহূর্তে মন বলল, যাকে নিয়ে সাজানো হোক না কেন, পূর্ণস্থ সাথেই পাচ্ছে। ইতস্ত করে মিহি কণ্ঠে বলে, একটা কথা বলি? পাশ থেকে প্রত্যুত্তর আসে কর্ণ ঘোরে, বলো। শ্রেয়া সাহস জুগিয়ে বলল, আপনি অহমিকা আপুকে আরেকটা সুযোগ দিতে পারতেন। মুহূর্তের হাতে প্রবল টান অনুভব করে ও। সূর্য ওর দেহটা নিজের সঙ্গে মিশিয়ে নিয়েছে। হুট করে এমন হওয়াতে স্বামীর শরীর কাঁপছে থরথর করে, গলা শুকিয়ে আসে। খোলা কোমরে সূর্য পিঠ এক হাত দিয়ে শক্ত আলিঙ্গন। শিউরে ওঠে শ্রেয়া, তাকায় ভয় ভয় দৃষ্টিতে। কাজল দিঘির আঁখিতে ভাসমান হয় সূর্যর বৃক্ষ দৃষ্টি লালচে হয়। দূরের ওই খুঁটিনাটি লাগলো নিয়ম বাতিল দীপ্ত একটা ছোট্ট এসে জ্বালিয়ে তুলছে যেন চাহনি। শ্রেয়া ঠাউর করলো ভুল কথা বলে বসছে, অন্যায় করছে ভীষণ বড়। মুখ করে কিছু বলতে যাবে তখনই তুর্য চাপা গর্জন ওঠে, ঝাঁঝালো কণ্ঠে হিসিস করে বলে উঠল, তোমরা মেয়েজাত বড্ড ভেজাল টাইপের, সঠিকটাই বুঝো না। উল্টো স্বামীর প্রাক্তন থাকলে সেটা নিয়ে হিংসে করে খোঁজা মারো, এমন ধাক্কা মারো উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়তে হবে। তখন তোমার এই ছোট্ট চিকন দেহর গাড়িতে পিষে যাবে। নেহাত আমি 2 বিয়ে করতে চাই না, তাই বেঁচে গেল গাধা কোথাকার। শ্রেয়া দব্দ খেয়ে আছে, দৃষ্টি একরাশ ভয়। সূর্য কোমর ছেড়ে এক হাঁটুতে ঝেঁকে বসলো বালো মিশ্রিত ইটপাথর তৈরি রাস্তায়। গভীর দৃষ্টি রাখলো শ্রেয়ার উন্মুক্ত কোমর, ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল। কিছু বুঝে ওঠার আগেই সূর্য ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছ? শ্রেয়া মাথা নাড়ালো, কিন্তু সত্য এটাই, কিঞ্চিত হলেও ব্যথা অনুভব করছো। সূর্য দাঁড়িয়ে ফিসলে আসে বলে, মিথ্যাবাদী, কোমর লাল হয়ে গেছে তোমার। সমস্যা নেই, বাসায় গিয়ে মালিশ করে দিব। মালিশ? হট মানে গরম মালিশ, বোঝো না? আরাম পাবে না, গরমের গাধা মেয়ে।
কান থেকে ধোঁয়া বের হইতে শ্রেয়ার চক্ষু এখনো জোড়া ধোয়া, তাড়াতাড়ি পা চলাতে লাগলো। তুর্য কাট গলায় ডাকে, শ্রেয়সী। একবার যেন তার কথায় আজে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু বলবে, তাই নম্র গলায় সাই দিয়ে বলল জি। তুর্যর বাড়ির শাড়ি আসলে কিছু অংশ কার্পেটে আগলে দেয়। স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, তুমি বয়সে বড় হলে, তবে মানুষ চিন্তা অনুভূতির বুঝতে এখনো অপরিপক্ব। আজ এখনই আমি তোমাকে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বাক্য শোনাবো। এই বাক্যের মধ্যে শব্দের উৎপত্তি আমার জীবন থেকে, যে ঘটনা আমার সঙ্গে আগে কখনো হয়নি। তুমি কথাগুলো পিছনে লুকিয়ে থাকা বিশেষ কিছু আজ বুঝতে পারবে। খুঁজে তোমার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য ফুল হলেও থেমে যাবে। একটু চালাক হলেও শ্রেয়স এবং পৃথিবীতে বোকা মানুষ ঠকে যায় বারবার। প্রতারণার শিকার হয়, ভেঙে পড়ে খুব সহজেই। তাকে অন্য কেউ এসে ঘুমড়ে মুছতে যায়, পরনে তুর্য একটা প্রশ্ন নিক্ষেপ করে। ধিমে যাওয়া স্বরে উত্তর দিল মিলন। কখনো হৃদয়ের সন্ধি দেখাচ্ছে কিংবা অনুভূতি করছে। হৃদয়ের সন্ধি দেখা বা অনুভব কি করা যায়? অপ্রস্তুত কণ্ঠে পাল্টা প্রশ্ন করল শ্রেয়া। না, হৃদয়ের সন্ধি কখনো দেখা হবে না, অনুভব করা যাবে না। এই ধরো একই পথে দুটো ছেলে মেয়ে মুখোমুখি হলো, চোখে দেখায় সম্মান তালে ধক করে উঠল দুইজনের হৃদয়। তখনই কিন্তু দুই বোন মানবিক মিলন ঘটে যায়, তাহলে অজান্তেই। সন্ধি হয়ে তাদের হৃদয়ে যায়, তাহলে অজান্তেই। সন্ধি হয়ে হৃদয়ে করা না অবধি সকল মিলন প্রকাশ হয় না। দুটো দেহের অচেনা থেকে হঠাৎ করে মিলিত হয়ে যায়। তুর্য কথাগুলো বলে লাল শাড়ি আঁচল দিক দিয়ে মুষ্টি খুলে দলে মুষ্টে যাওয়া অংশটা মুক্ত করে দিল, ছেড়ে দিল। দুইজন এসে থামলো একটা ভ্যান গাড়ির সন্নিকটে। শ্রেয়া ঘরে ডুবে গেল। কথাগুলো শ্রবণগ্রন্থি মাধ্যমে সোজা গিয়ে বুকের বাঁ পাশে তোলপাড় সৃষ্টি করলো। ঠিকই তো বলল, গুণে গুণে গুণান্বিত একটা মানুষ এই স্থলে মিলন মেলায় কখনো নোটিশ দিয়ে বসে আসে না। অজান্তেই হয়ে যায় যাকে আমার মন দিয়ে ভালোবাসি, তা প্রকাশ করা ছাড়া বুঝতে পারি না সেই মানুষটা আমাদের ভালোবাসে কিনা, যেমনটা ওর কাছে বিএলআর। ওর তো ভালোবেসে, তবে তুর্য বাসে কিনা জানেন না, কখনো বাসবেও কিনা তাও জানেন না। মানুষের ভিড় জমে আছে মোটামুটি। ক্লান্ত পথিকেরা তৃষ্ণা মেটাতে জড়ো হচ্ছে গাড়ির সামনে লেবু শরবত খাওয়ার উদ্দেশ্যে। একটু একটু করে পা ফেলে কখনো এতখানি পথ পাড়ি দিলেও খেয়ালি করেন শ্রেয়া। তুর্য হাত বাড়িয়ে ওর আঁচলটা দিয়ে পিঠে জড়িয়ে দাঁত কেলিয়ে দেয় একপাশে, যেখানে তার মানুষ ঘেঁষবে না, ওর শরীর ধরবে না, কারোর একটুখানি স্পর্শও পড়বে না। ওর কোমল গাছে একটা হাত গ্লাস শরবত নিয়ে সামনে এসে দাঁড়িয়ে তুর্য। শ্রেয়া হাতে নিয়ে গ্লাস দেখে জিজ্ঞাসক দৃষ্টিতে তাক করে। সেকেন্ডের ব্যবধানে ভেসে আসে নিরলস কণ্ঠস্বর। আমি এসব পান করি না, শুনলাম তোমার নাকি অনেক পছন্দ, তাই ভাবলাম বইয়ের চাওয়াকে একটু গুরুত্ব দিই। এতে যদি বইয়ের বুদ্ধি বাড়ে আর আমার মনে হয় শান্তি। নাও। শ্রেয়া স্মিত হাসে, ছোট করে চুমুক দেয় গ্লাসের অর্ধ গ্লাস শেষ করে বলে, আর খাবো না। আপনাকে প্রিয় বলেছে এটার কথা, তাই না? তুমি গ্লাসটা শেষ হাতে নিয়ে ঠোঁটের কোণে সুপ্ত হাসি আটে। দেখতে হবে না আর, বলেই বাকি অর্ধেক শরবত নিজের গলায় ঢেলে চোখ বড় সড়ক হয়ে যায় শ্রেয়ার। এ তো বলল লোকটা তিনি শরবত খাবেন না, আর এখন শরীরটার ঝাঁকি দিয়ে উঠল। দেখলেন তুজো টাকা মিটিয়ে খালি গ্লাসটা নিয়ে ফিরে চলে আসলো। শ্রেয়া কিংবি মোড় তুজো ভাবলেশীন কণ্ঠে বলে উঠল, অন্য কেউ আমার খাওয়ার গ্লাসের চুমুক দিবে তা আমি সহ্য হবে না, তাই গ্লাসটাও কিনবে নিয়ে আসলাম। তবে একটা লাভজনক হলো, তোমাদের খাওয়া দেখে লোভ করে শত সবরতটা খেয়ে তৃপ্ত পেলাম। আনলিস্ট একটা কথা বলি তোমাকে। শ্রেয়া নিচু গলার তো তুর্য নিচু গলায় স্বরে বলল, শরবতের লোভে নয়, তোমার খাওয়ার ধরনে লোভে পড়ে গিয়েছিল। শ্রেয়া রন্ধে রন্ধে অস্থিরতা বেড়ে গেল। একটু হলেও সে আন্দাজ করতে পেরেছে তুর্যর কথার মনে। পরিস্থিতি পরিবেশে লজ্জামুক্ত করে আওড়াই, স্যার। তুর্য ধমকে ওঠে, হ্যাঁ আওড়াই স্যার। তুর্য ধমকে ওঠে, একদম স্যার ডাকবে না। পাবলিক শুনলে ভাববে ছাত্রিনী রাতের অন্ধকারে পালিয়ে এসেছি। ফুলে ফুলে ভরপুর চৌধুরী বাড়ি। বাগান থেকেও মোমো করে ফুলের গ্রান ভেসে আসছে। পিউ লাল লেহেঙ্গাটা পরে খুশিতে খিলখিল করে হাসতে ব্যস্ত। পরক্ষণেই
পাশে বড় আয়ুষের কালো পাঞ্জাবিতে। প্রেয়সী হাসির কারণে ওর বাবা মা তাদের দেখলে সকাল হাসি উপচে পড়ছে। হরেক রকমের কথা জুড়ে বসছে, যেন কতকাল দেখা হয় না। নুরুল চৌধুরী এবং মেহেরিমা, তিহার সবাই কুশলাদি বিনিময় করে মেহমানদের আপ্যায়নে নিমগ্ন। রাশিদা চৌধুরী রাশিদা পিওর কাঁদতে দেখে বলে, কিরে, শ্রেয়া কোথায়? তুর্যকে দেখলাম বাহিরে, আমাদের সাথে কথা বলে চলে গেল, কিন্তু ওকে দেখলাম না। পিও হাসি থামিয়ে বলল, আর বলো না, ও একবার আমার মতন লাল লেহেঙ্গা পরেছিল, পরে স্যার কোথা থেকে একটা সাদা লেহেঙ্গা এনে বলল এটা পরতে, তাই চেঞ্জ করতে গিয়েছে, চলে আসবে এক্ষুনি। রাশেদা মনে মনে খুশি হলেন বেশ, কয়েকজন স্বামী বউয়ের প্রতি এত খেয়াল করে। অন্যদিকে ফাতেমা চৌধুরী হা হতাশ করছে আরম্ভ করছে। শ্রেয়াকে সিঁড়ি দিয়ে বেয়ে নামতে দেখে, পরনে সাদা লেহেঙ্গা, মাথায় দোপাট্টা শুভ রঙের। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নামতেই কর্ণকুহর হতে ফাতেমা চৌধুরী কণ্ঠস্বর, জনমেও দেখছি না, বউ ভাতে সাদা পড়তে, বিধবার মতন। তুর্যর ভাগ্য আবার পুড়ছে, না জানি পোলাডার কি হয়। আমি জানি এই মাইয়াই এরম লেহেঙ্গা আনাইছে। শ্রেয়া চক্ষু কোলে অস্ত্রকণা ভিড়লে জমালো। আয়ুষী ওর হাত থেকে ধরে নিম্ন স্বরে বলল, দাদির কথায় কান দিও না ভাবি। রাশিদ এবং পিওর মনক্ষুণ্ণ হলো। এতে অতিথির সামনে এভাবে মেয়েটার কথা শুনল, অস্ত্রসিক্ত হয়ে উঠল। প্রিয় আক্ষুদয় আয়ুষ সর্বদা নীরব দর্শকের ভূমিকা পালন করে। আসতেই ছোটবেলায় হতে নিজের, কিন্তু প্রিয় নয়ন জোড়া আকতিক ফেলতে পারল না। ফাতেমা চৌধুরীর উদ্দেশ্যে বললেন, যার যা মন চাই পড়বে দাদি, এতে এমন উদ্ভট কথা কেন বলছো? এটা তুর্য এনে দিয়েছে, শ্রেয়ার ইচ্ছে থাকলে ও আগে অন্য কালারের পরত, তাই অযথা চিল্লানোর কোনো মানে হয় না।